বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সামনে নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আমার প্রশ্ন যে ভোটাররা এবার যাদেরকে ভোট দিবে তাদের ভোটারদের কাছে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে সামনে কি আসছে বলে মনে হয় আপনাদের কাছে, বা কি আসবে বলে মনে হয়? ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম। খুব স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যারা আছেন, সহ আলোচক সাইদ ভাই সহ আপনাকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দীর্ঘদিন তো বাংলাদেশের জনগণ আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোটের নামে প্রহসন হয়েছে, তামাশা হয়েছে। ফেসিস গভর্নমেন্টের পতনের পর ইন্টারিম গভর্নমেন্ট যে কমিটমেন্টটা রেখেছিলেন যে একটা উৎসবমুখর পরিবেশে মানে সবচেয়ে ভালো একটা নির্বাচন দেবেন, তো নির্বাচনের মধ্য দিয়ে যখন আমরা গণতান্ত্রিক একটা সরকার মানে প্রতিষ্ঠিত হয়, নির্বাচন হয়ে গেলেই সরকার আসলে সব কিছু যে ভালো হয়ে যাবে সেটা কিন্তু সব সময় আপনার হয়ে থাকে না। অনেকে হয়তো বা চেষ্টা করেন গণতান্ত্রিক মূল্যবোধটাকে ধারণ করার জন্য, আবার অনেকে আছেন দেখা গেছে যে লোভ পেয়ে বসে, যেটা যে দীর্ঘদিন শাসন শোষণ করার একটা যে থাকে, যেটা আওয়ামী লীগ করেছিল, ফেসিস আওয়ামী লীগ যেটা করেছিল। তো সে জায়গা থেকে ফেসিজমটা এমন একটা জিনিস যে যেখানে গণতন্ত্রের কোনো লেশ মাত্র থাকে না, গুড গভর্নেন্স থাকে না, জনগণের শাসন থাকে না, আইনের শাসন থাকে না। মানুষের এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বড় কিন্তু আপনার চাহিদা। তারপরে আসে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। মৌলিক চাহিদাগুলোর মধ্যে আছে যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান। এই বিষয়গুলো কিন্তু আরেকটা শ্রেণীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেখা গেছে যে হতদরিদ্র, তারপরে দরিদ্রের হার কিন্তু বৃদ্ধি পেয়েছে, আমাদের আয়ু বেড়েছে, গড় আয়ু বেড়েছে আমাদের দেশের, পরিবেশ দূষণ বেড়েছে, তারপরেও দেখা গেছে গড় আয়ু বেড়েছে। এটা যে শুধু বাংলাদেশে তা না, এটা পৃথিবীর সব দেশেই কিন্তু একই অবস্থা বিরাজ করছে। খাদ্য নিরাপত্তা একটা বিষয় থাকবে, কৃষক তার ন্যায্য পাওনাটা পাবে কিনা, ফসলের যে ন্যায্য দাম যেটা সেটা পাবে কিনা, কৃষক সময় মতো তার সার পাবেন কিনা, খরা শুষ্ক মৌসুমে সে পানি পাবে কিনা আবাদের জন্য, অনেকগুলো বিষয় আছে। বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পাশ করে চাকুরি পাবেন কিনা তার নিশ্চয়তাটা সরকারকে দিতে হবে। সবারই কিন্তু আপনার একটা ম্যানিফেস্টো থাকে, সবাই কিন্তু আপনার একটা কমিটমেন্ট করেন। এই কমিটমেন্টটা কতটুকু বাস্তবসম্মত, আপনি স্বপ্ন দেখাতে পারেন কিন্তু বাস্তবায়ন কীভাবে করবেন আপনি, আপনার সেই প্ল্যানটা কি, এই প্ল্যানটা কিন্তু আপনার আগে নির্বাচনের আগে কিন্তু জনগণের কাছে আপনাকে ক্লিয়ার করতে হবে। কারণ আপনি একটা কথা বলবেন কিন্তু আপনি সেটা অ্যাচিভ করবেন কিভাবে, আপনার টার্গেটটা ফুলফিল কিভাবে করবেন, এবার কিন্তু জনগণ সেটাও কিন্তু বোঝার চেষ্টা করবেন। আপনার মধ্যে আন্তরিকতা কতটুকু আছে এবং আপনি যেই কমিটমেন্টগুলো করছেন আপনি সেটা কতটুকু বাস্তবিক, বাস্তবসম্মত। আপনি যদি রোড ম্যাপটা না দেখাতে পারেন, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া রূপকল্প 2030-এর কথা বলেছিলেন ম্যাডাম 2016 সালে। রাষ্ট্র সংস্কারের 27 দফা বিএনপির পক্ষ থেকে এসেছিল এবং যুগপৎ আন্দোলনের শরিকদেরকে নিয়ে রাষ্ট্র সংস্কারের 31 দফা। এর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো একটা রাষ্ট্রের আমূল পরিবর্তন করা সম্ভব যদি আপনি বাস্তবায়ন করতে পারেন। এটা হলো একটা কথা। এই যে হানা ভোট আপনার, তারপরে আপনার সংস্কার কমিশন 1 বছরের উপরে মিটিং করেছে, এই হানা ভোটের মধ্যে দেখেন, আমার দৃষ্টি থেকে আমি যেটা বলি, মানুষ কিন্তু এটা বিবেচনা করবে। এই হানা ভোটের মধ্যে যতগুলো আছে তার মধ্যে একটা জিনিস যেটা উচ্চকক্ষ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, যেটা পার্লামেন্ট থেকে তো নারী আসন সংরক্ষিত, যেটা যে সংসদের প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে, আর এটা হবে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের সমগ্র বাংলাদেশে প্রাপ্ত ভোটের গড় থেকে আসবে। এই একটা জায়গায় শুধু মনে করেন যে তফাৎ, আমি মনে করি বিএনপির মৌলিক কোনো জায়গায় কোনো পার্থক্য নাই। তার মানে হ্যাঁ না এই বিষয়টাও যদি না থাকতো, বিএনপির কিন্তু ওই 31 দফা কর্মসূচি, যেটা রাষ্ট্র সংস্কারের যে 31টি দফা আছে, সেই আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে জনগণের কাছে যে আপনার কমিটমেন্ট কিন্তু ওটা কিন্তু কমিটমেন্ট, আপনি এটা থ্রো করেছেন পাবলিকের কাছে
এবং পাবলিক যদি স্যাটিসফাইড হয় তাহলে পাবলিক বিএনপিকে ভোট দেবে, রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। কিন্তু তারপরে যে প্রত্যাশাটা থাকবে যে আপনি ফুলফিল করলেন কিনা, তা না হলে যে আমরা যে বলি যে নির্বাচন ব্যবস্থাটা অনেক বড় একটা বিষয়, সে বিষয়টা কি যে 5 বছর পর যখন আবার নির্বাচনটা হবে তখন কিন্তু মানুষ সেটা মনে রাখবে, ওটা রিফ্লেকশন সে জায়গাতে আসবে। তো অনেকগুলো বিষয় আছে, মানুষ চাইবে যে শান্তিতে থাকতে, নিরাপদে থাকতে, যে নির্বাচন কমিশন বলেন, এই যে আমাদের সুপ্রিম কোর্টে আপনার সেক্রেটারিয়েট হয়েছে, সে জায়গাতে সব কিছু কিন্তু রাতারাতি সম্ভব না। আমি নিজে একজন আইনজীবী, কিন্তু আমাদের আইনজীবীদের মধ্যে আমি গত কয়েকদিন ধরে হতাশা দেখছি, মানে কোর্টগুলোর থেকে রিলিফ পাওয়া যাচ্ছে না। আপনি মনে করেন যে ডেডলক হয়ে আছে, হাজার হাজার মামলা পড়ে আছে। এখন হিসেব করে দেখা গেছে যে না, পুরনো যে সমস্ত মামলা আছে 19 সালের, 20 সাল, 22 সালের মামলা আছে, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলির শুনানি হবে। কিন্তু দেখা গেছে যে আজ থেকে 10 দিন আগে এমন একটা এমার্জেন্সি ম্যাটার অ্যারাইজ করেছে যেটা এখন আবার শুনানি করা যাচ্ছে না। তারপরে আবার দেখা গেছে যে বিভিন্ন সময় রিকনস্টিটিউশনের কারণে, বেঞ্চ রিকনস্টিটিউশনের কারণেও কিন্তু অনেক ধরনের আপনার সমস্যা তৈরি হচ্ছে। তার মানে আপনার সংস্কার করলেই তার ফল আপনি পাবেন, এটা প্রত্যাশা করা কখনোই ঠিক হবে না। কারণ আমি এই অন্তত বিচার বিভাগের ক্ষেত্রে আমি যেটা দেখছি, হয়তো আমি এই জন্য বলছি না তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু মধ্যমেয়াদে তো বা দীর্ঘমেয়াদে তো নিশ্চয়ই পাওয়া যেতে পারে। আমি এই কথাটাই বলছি, এটা কি আপনার 5 বছরের মধ্যে আপনি কি অ্যাচিভ করতে পারবেন? কোনো একটা রাজনৈতিক দল যে কমিটমেন্টগুলো করবে সেটাও কিন্তু 5 বছরের মধ্যে কখনোই বাস্তবায়ন সম্ভব না। কারণ আমরা অনেক পেছনে পড়ে গেছি। যেমন অর্থনৈতিক অব্যবস্থাপনা, ব্যাংকিং অব্যবস্থাপনা, দুর্নীতি, এই সমস্ত কিছু কি আপনি পারবেন একসঙ্গে করতে? কিন্তু আপনার যে আন্তরিকতা, আপনার যে শুরুটা করেছেন, সেটা আপনার মানে দৃশ্যমান হতে হবে এবং মানুষ যেন রিয়ালাইজ করতে পারে যে হ্যাঁ, এটার একটা রেজাল্ট আসবে। তো মানুষের প্রত্যাশা থাকবে সবসময়। সো মিস্টার আবু সাইদ খান, একটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনা শাসনামল 15 বছরে মানুষ এক ধরনের তাদের ক্যাডারদের দাপট দৌরাত্ম্য দেখেছে। মানুষ চাইবে এমন লোকেরা তার প্রতিনিধি হয়ে আসুক যারা এই ধরনের দৌরাত্ম্য করবে না, তারা ক্যাডার পুষবে না মানুষকে, মানে মানুষ যাতে বিভিন্নভাবে প্রতারিত হবে না, সেখানে নিরাপত্তা, স্থিতিশীলতা থাকবে, মর্যাদা থাকবে। এই বিষয়টা কিন্তু মানুষের কাছে এবার বিবেচ্য হবে আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে স্লোগানটা জুলাই ও গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠেছিল, বৈষম্যের অবসান, তো মানুষের মনে বৈষম্যের ব্যাপারটা কিন্তু সামনে এসে গেছে, যে তারা পরিশ্রম করছে, ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, দ্রব্যমূল্যই হচ্ছে না, এবং এই টাকা কোথায় যায়, এবং এগুলো কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে। এবং তাদের কিছু লোক যে হঠাৎ করে ধনী হয়ে যায়, ক্ষমতার সঙ্গে থেকে বাকিরা বঞ্চিত হয়, এই সব ব্যাপারগুলো কিন্তু মানুষের ভিতর আলোচনায় আছে, এই বিষয়গুলো আসবে। আর একটা হচ্ছে যে গতানুগতিক যে বিষয়গুলো রয়েছে, যেটা বিশেষ করে মধ্যবিত্তের একটা অংশ, তারা যে জিনিসগুলোকে স্লোগান হিসাবে সামনে নিয়ে আসে, যে কারা সরকার গঠন করছে, এলাকার ডেভেলপমেন্ট হবে কিনা, তো এই সব প্রশ্নগুলো থাকবে। কিন্তু এবার আমার কাছে মনে হয় এই প্রশ্নগুলো সবসময় ছিল, এটাও থাকবে, কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং জনগণের আত্মসম্মানের বিষয়, বৈষম্যের অবসান। এই বিষয়গুলো অলরেডি মানুষের আলাপ আলোচনার মধ্যে উঠে এসেছে, তো এই বিষয়গুলো কিন্তু সামনে থাকবে। তো এককভাবে ওইভাবে কোনো ডিভিশন আনতে পারছে সম্ভব না, যেমন যেটা একসময় আওয়ামী লীগ নিয়ে এসেছিল স্বাধীনতার পক্ষে বিপক্ষে, এই ধরনের কোনো স্লোগান কিন্তু, কিংবা একক স্লোগানের উপর এবার ডিভিশন হবে না। আর একটা হচ্ছে যে ব্যক্তি কেমন, এইটা কিন্তু একটা বিবেচ্য বিষয় হবে। যে এতদিন আমরা যেটা দেখেছি যেটা হলো যে মার্কাটা এলো বড়, কলা গাছ দালালেও ভোট দেবে, মার্কার সবসময় একটা গুরুত্ব আছে, কিন্তু কেবলমাত্র মার্কার সব জায়গায় কাজ হবে বলে আমার মনে হয় না। কোনো কোনো জায়গা ব্যক্তি, তার অবস্থান এবং তার সততা, এইসব জিনিসগুলো বিবেচনায় আসবে। তো এককভাবে তো মার্কার ওপর নির্বাচন, যেটা কখনো নৌকা এবং ধানের শীষ ভাগ হয়েছিল যেমন, এবার বোধহয় ওই রকম ব্যাপারটা হবে। এবার একটা জিনিস যেটা লক্ষণীয়, যে সেটা হচ্ছে যে তরুণ ভোটার অনেক, তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটার অনেক, নারী ভোটার
প্রায় অর্ধেক 1% কম বোধ হয়। আপনি কি মনে করেন সাম্প্রতিককালে বিশেষ করে 5টা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনের যে ফলাফল এবং এই ফলাফল আসলে কি বার্তা দিচ্ছে, বা এই ফলাফল আসলে এই ফলাফলের সূত্র ধরে আগামী নির্বাচনের ফলাফলে কোনো প্রেডিক্ট করার কিন্তু খুব বড় রকমের এটা হয় না। হ্যাঁ, তারা একটু চাঙ্গা হবে না, যে বড় তারা রকমের হয় না, বিশ্ববিদ্যালয় সেটা তো পেয়েছে। আমরা অনেকেই বলেন যে 70-এর দশকে 80-এর দশকে হ্যাঁ, 80 দশকে হিসাবে জাসদ আর বাসদ হচ্ছে না, কিন্তু আমি বলছি ডাকসুদের যে জিতেছিল। সময়টা তার সেই সময় এখন নাই, ডেমোগ্রাফিক অনেক পরিবর্তন হয়েছে। না, সেটা সবই ঠিক আছে, কিন্তু সেটার কিন্তু বাস্তবে রাজনীতিতে সাধারণ নির্বাচনে তার কোনো প্রতিফলন ঘটে নাই, তেমন প্রতিফলন ঘটে নাই। হ্যাঁ, কারণ হলো একটা, এখানে বলি, যেমন 80-র দশকে বা 70-এর দশকে যারা জাসদ করেছে, যেসব ছেলেমেয়েরা, তাদের বাবারা দেখা গেছে হয় আওয়ামী লীগ করছে, না হয় মুসলিম লীগ করতে একই। এখন কিন্তু সেই চিত্র আছে বলে আমি জানি না, আপনারা ভালো এখনো বলতে তারা পারবেন। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তার বাবারা জামাত ইসলাম করেছে অথবা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের ছেলেরাই তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কিংবা জামাতের তাদের কিংবা মানে জামাতের ছেলেরা, শিবিরের ছেলেরা ছাত্রলীগ হয়ে করেছে, আওয়ামী লীগের ছেলে আওয়ামী লীগ হয়ে করেছে এরকম খুব কম। আওয়ামী লীগ হয়ে করে নাই। সাধারণভাবে আওয়ামী লীগ সমর্থকরা অনেকে হয়তো আন্দোলনে না ছিলেন, ওই যে সমন্বয়কদের মধ্যেও আওয়ামী লীগের নেই, সেটা তো শিবিরের যারা আওয়ামী লীগ হয়ে ঢুকে পড়েছে, সেইটা যেটাই হোক, কিন্তু তারা ছিল তো বর্ণচোরা। সে বর্ণচোরা হোক আর যাই হোক, তাই এগুলো ছিল। আর একটা হচ্ছে যে এইটা তো স্বাভাবিক, যেমন মুসলিম লীগের ছেলেরাই তো তারা তো ছাত্র ইউনিয়ন করেছে, ছাত্রলীগ করেছে, বাবা মুসলিম লীগ করতো, ছেলেরা ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন করেছে। তো এমনকি মুসলিম লীগের নেতাদেরই তো এক অংশ। কিন্তু জামাত কিন্তু মুসলিম লীগও না, জামাত আওয়ামী লীগও না, না, বিএনপিও না, জামাত। হ্যাঁ, আমি একটু জাসদ আমি একটু এটা বলি যে এটা ট্র্যাকের বাইরে। জামাত বাংলাদেশের কিংবা এখানে যে সামাজিক পরিবর্তনের যে ধারা, এই ধারার বাইরে একটা বিচ্ছিন্ন শক্তি। তারা কখনো এই ধারার সাথে যুক্ত হতে পারে নাই। এমনকি ধরুন পাকিস্তান আন্দোলন, রাইটলি আর রংলি আপনি যেটাই বলেন, যে পাকিস্তান আন্দোলনের সমালোচনা হতে পারে, কিন্তু ব্যাপক জনগোষ্ঠী তো পাকিস্তানের লর্ড কেলেঙ্গা পাকিস্তানে যুক্ত হয়েছে। জামাত সেই সময় গণজোয়ারের বাইরে তার অবস্থান ছিল। আমরা যদি আমরা ধরি যে ভাষা আন্দোলনে, হ্যাঁ বলা যেতে পারে যে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কমিটিতে ছিল, জামাতের কোনো শিবিরের নেতা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই আন্দোলনেও কিন্তু তারা নেতৃত্ব হয় নাই। এটা এই আন্দোলনের মধ্য দিয়ে হক ভাসানী নেতৃত্ব তৈরি হয়েছে, তারা আসে নাই। 69-এর গণ অভ্যুত্থানে তো তারা ছিলই না, তো সেখানেও জামাত ট্র্যাকের বাইরে ছিল। 71-এ মুক্তিযুদ্ধের বিপরীতে তার অবস্থান ছিল। এবং আমরা একমাত্র, যদি আপনি বলেন যে দুটি আন্দোলনে তারা আন্দোলনের সঙ্গে থাকার চেষ্টা করেছে। 90-এ তারা কিন্তু লিয়াজো কমিটির সদস্য ছিল না, কিন্তু তারা লিয়াজো কমিটি 3 জোটের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে সঙ্গে তারা কর্মসূচি দিত এবং তারা আন্দোলনের সঙ্গে ছিল। যুগপৎ কর্মসূচি, হ্যাঁ, যুগপৎ কর্মসূচি দিয়েছে, আন্দোলনের সঙ্গে ছিল এবং এইবার তারা আন্দোলনের সঙ্গে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আন্দোলনের তো একটা স্পিড আছে, দুটো জিনিস, একটা হলো আন্দোলনে অংশগ্রহণ আর একটা হলো আন্দোলনের একটা চেতনা। তো এই আন্দোলনের চেতনাটা যদি আমরা ধরি, আপনি দেখবেন যে এই আন্দোলনের মানুষের ভিতর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে সমস্ত আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিংবা 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। অংশগ্রহণ যারাই করুক, তো সেই আকাঙ্ক্ষাগুলোর সঙ্গে তো জামাতের কোনো সম্পর্ক ছিল না। তো জামাত সবসময় আমরা বলতে পারি মানুষের আকাঙ্ক্ষা এবং সংগ্রামের বাইরে তার অবস্থান। হ্যাঁ, কখনো কখনো সে ক্ষমতার বারান্দায় উঠেছে, কিন্তু ক্ষমতার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে জামাত কখনো যায়নি। হ্যাঁ, জামাত বিএনপির সঙ্গে, আমি এক লাইনে শেষ করি, জামাত আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করে তার খানিকটা মর্যাদা লাভ করেছে, আবার বিএনপির সঙ্গে সরকার গঠন করে খানিকটা মর্যাদা লাভ করেছে, কিন্তু কেন্দ্রবিন্দুতে তার অবস্থান কখনো ছিল না, এখনো নাই। জি, ব্যারিস্টার অসীম, এই যে সবাই বলে যে আপনারা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় দল, কিন্তু আপনাদের ছাত্র সংগঠনও একসময় সারা দেশে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে সারা দেশে, কিন্তু আজকে আপনাদের ছাত্র সংগঠন অ্যালায়েন্স করেও সব জায়গায় মানে প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে। আমি একটু যদি বলি, সেটা হচ্ছে যে 90-এর দশকে প্রথম যখন ডাকসু নির্বাচন হলো, 89 ডাকসু নির্বাচন যখন হয়েছিল,
তখন জাতীয়তাবাদী ছাত্র দল আপনার ডাকসুতে নির্বাচন করেছিল, আমরা ভোট পেয়েছিলাম 49.03 মানে 49, আমি বলবো। সংগ্রাম পরিষদ হয়েছিল, ছাত্র সংগ্রাম পরিষদ যখন হয়েছিল ওনারা ভোট পেয়েছিলেন 51% ভোট পেয়েছেন। সংগ্রাম পরিষদ হওয়া ওটার একটা ইম্প্যাক্ট ভিন্ন রকম থাকে, যার কারণে কেন বললাম যে ভিন্ন রকম থাকে, ঠিক তার পরের বছর 90 যখন নির্বাচন হলো, ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল 55% ভোট পেয়েছে ডাকসুতে। তাহলে এক বছরের মাঝখানে যখন সবাই এককভাবে নির্বাচন করেছে, সে সময় আর সংগ্রাম পরিষদে সে ইম্প্যাক্টটা নাই। একটা জোট কিংবা অনেকগুলো ছাত্র সংগঠন এ ধরনের কোনো মোর্চা ছিল না। সে সময় যে বিষয়টা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বৈধ ছাত্র তারাই কিন্তু ছাত্র রাজনীতিটা করতেন। সিনিয়র অনেকে ছিলেন রিঅ্যাডমিশন নিতেন, আপনিও তো জানেন যে মানে অনেকেই আপনার এই ছিলেন। সুলতান ভাই যখন আপনার ডাকসু ভিপি হলেন, বহু বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তো ভাই, খোকন ভাই, সবাই, মোস্তাক ভাই লাইব্রেরি ভর্তি সায়েন্স হলেন, নামে একটা ফুড এন্ড সাবজেক্ট ছিল, নিউট্রিশনে, ফুড এন্ড নিউট্রিশন, এগুলো লাইব্রেরি ছিল। সায়েন্স। এখন একটা বিষয় পরবর্তীকালে যেটা হয়েছে, ছাত্র শিবিরকে যে গুপ্ত সংগঠন বলা হয়, ওই সময় কিন্তু আমার মনে আছে 89-এর যে নির্বাচন, সেই নির্বাচনে ছাত্র শিবির 1000-এর উপরে ভোট পেয়েছে। পরের বছর 90 সালে 1100 থেকে 1200 ভোট পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সময় আমরা ছাত্রছাত্রীর সংখ্যা 30 থেকে 32,000 ধরতাম, তার মানে তাদের একটা পার্সেন্টেজ তখন ছিল। এর পরবর্তীকালে এসে যেটা হয়েছে যে দুটো বিষয় আছে, রেগুলার স্টুডেন্ট দিয়ে কমিটি করা, আর যাদের মনে করেন ছাত্রত্ব শেষ হয়ে গেছে, হলের সে বৈধ ছাত্র না, তার প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো দায় দায়িত্ব নেই। এটা আমি নিজেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলাম, সে সময়ও দেখা গেছে যে অনেকে ছাত্রত্ব ছিল না, দুঃখিত, আমাদেরকে একবার হল থেকে বের করে দিল। কিন্তু পরবর্তীতে পরিবেশ পরিষদের মিটিং হলো, যারা বৈধ ছাত্র আইডি কার্ড দেখে তাদেরকে তোলা হবে। সে সময় দেখা গেল যে আওয়ামী লীগ ক্ষমতায়, তখন দেখা গেল যে আমরা আমাদের হলগুলোতে 4টা হল, যেগুলো আমরা বলি মুজিব হল, জসিমউদ্দিন হল, জিয়া হল, সূর্যসেন হল, মহসিন হল, এই সমস্ত হলগুলোতে যেহেতু আমাদের ছাত্র দলের ছেলেদের সংখ্যাধিক্য বেশি ছিল এবং বৈধ ছাত্র বলেই হলে প্রভোস্ট এবং হাউস টিচারদের একটা দায় দায়িত্ব থেকে যায়। কিন্তু এই প্রবলেমটা আপনি বললেন ছাত্র দলের কথাটা, জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে যে কায়দায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনার পরিবেশ নষ্ট করেছে, বিনষ্ট করেছে, সন্ত্রাসের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, হলে তো জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী থাকতে পারেনি, যার কারণে তারা সাধারণ ছাত্র পরীক্ষা পর্যন্ত দিতে পারেনি, বিচ্ছিন্ন হয়ে গেছে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে। পক্ষান্তরে ছাত্র শিবিরের যারা আছেন তারা দেখা গেছে যে ছাত্রলীগের সঙ্গে রাজনীতি করেছেন। আপনি দেখবেন অনেকে, ইভেন দ্যাট ইজ সাদিক কাইয়ুম, যিনি ডাকসু ভিপি সর্বশেষ এখন পর্যন্ত, এখন যে ডাকসু ভিপি, উনিও আপনার ছাত্রলীগের মধ্যেই ছিলেন। হোলিয়ার দেন পোপ বলে একটা কথা আছে না, ওই সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রলীগের যারা মনে করেন তাদের থেকেও বেশি এরা করেছেন। এ ধরনের ঘটনাগুলো হয়েছে। সো এটার আপনার একটা সমাজতাত্ত্বিক একটা আছে, মানে বিশ্লেষণ করা যায় যে কেন ছাত্রদল এই জায়গাগুলোতে জিততে পারেনি। আপনি যেটা বলেছেন যে 90-এর দশকে বাংলাদেশে প্রায় 93% কলেজে, বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ প্যানেল, ইভেন কি আপনার গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ যেটা, সেখানেও জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ প্যানেল পেয়েছে পরপর 2 বছর যে নির্বাচন হয়েছিল। সেই সময়কার কথা আর এখনকার সময়কার কথা, এই জন্য আপনাকে যুগের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু আপনাকে চলতে হবে, যুগোপযোগী পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, রেগুলার স্টুডেন্ট দিয়ে আপনাকে কমিটি করতে হবে, যার ছাত্রত্ব আছে, যার প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় দায়িত্ব আছে। সেটা যদি না হয় তাহলে অন্যান্য যাদের সহপাঠী, যারা ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, তার সঙ্গে তো আপনার ইন্টারাকশন থাকবে না, তো আপনি তো তার মধ্যে প্রভাব ফেলতে পারবেন না কিংবা তাকে মোটিভেট করতে পারবেন না। এই অবস্থাটার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল আপনার খুব একটা সুবিধা করতে পারেনি। পক্ষান্তরে ছাত্র শিবির করেছে, এবং এই করার পেছনে আপনার ছাত্রলীগ মনে করেন এখন নেই, অথবা দেখা গেছে ছাত্রলীগের সাধারণ যারা আছে তারা হয়তো দেখা গেছে তাদেরকে ভোট দিয়ে গেছে। সাঈদ ভাই যেটা বলেছেন, যেমন মান্না ভাই নিজেও বলেছেন যে আমি তো ডাকসুর ভিপি ছিলাম, আমরা কি এসছি ক্ষমতায় আসতে পেরেছি? তা তো না। জাসদ তো সেই 70-এর পরে মানে 72 সালের পর থেকে, মানে জাসদ যেভাবে আপনার বুমিং একটা অবস্থানে চলে গিয়েছিল, তো সেই জাসদ তো আলটিমেটলি মনে করেন যে টিকে থাকতে পারেনি।
ছাত্র রাজনীতি থেকে যে মূল সেটা তো ধরেন রাজনীতি ওটা তো একদম তরুণদের দল ছিল। না, সেটা আমি বলছি যে ওই জায়গা মানে না, যেটা জামায়াত বলছেন যে শিবিরের তো একটা নির্বাচনের যে parent প্রভাবটা organization কতটুকু আছে আসবে, এবং জি। নির্বাচনে প্রভাবটা কতটুকু আসবে, ওই একটা বিষয় সাইদ ভাই মানে যেটা বলেছেন সঠিক বলেছেন। সেটা হচ্ছে যে আপনারা এই যে দেখেন এই পক্ষ বিপক্ষ এটা খুব একটা বেশি কাজে লাগে না। যদি তাই হতো তাহলে সবচেয়ে বেশি মনে করেন উদার চিন্তা ভাবনার মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করে, তাহলে সেখানে শিবির কিভাবে ভোট পেল? এখনো তাই মনে করেন আপনি? আমি এই কারণেই বলছি যে ওই পক্ষ বিপক্ষ এটা নিয়ে বোধহয় খুব একটা বেশি কেউ মাথা ঘামায় না, মানে ঘামাচ্ছে না। আপনি হয়তো বা চিন্তা করলাম, কিন্তু বাকি আপনার কৃষক, শ্রমিক, মজুর, খেতে খামারে যারা কাজ করেন, গ্রামের হতদরিদ্র মানুষগুলো, তাদের কাছে এই মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ এই বিষয়গুলো এখন খুব একটা বেশি এই হয় না। উল্টো দেখা গেছে যখন এই যে ফেস্টের নেত্রী যখন বলেছিলেন যে সব রাজাকারের বাচ্চা, যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো কি রাজাকারের ছেলেরা পাবে, ওটাতে বরং তাদের মধ্যে একটা জেদ চেপে গেছে সাধারণ ছাত্রছাত্রীদের মানুষের মধ্যে, যে যেটাকে ফেরি করেই ওনারা অনেকগুলো বছর মনে করেন যে পার করেছেন বা আরও পার করতে চেয়েছিলেন, ওটা কিন্তু কাজে লাগেনি। ঠিক তেমনই ডাকসুতে যখন নির্বাচন হয়েছিল তখনও কিন্তু এ ধরনের আপনার একটা কথা এসেছিল যে সাদেক কাইয়ুমের বিরুদ্ধে একটা স্লোগান উঠেছিল ওই তকমা দিয়ে, মুক্তিযুদ্ধ বিরোধী একটা তকমা দিয়ে স্লোগান হয়েছিল। দেখা গেছে যে হিতে বিপরীতটা হয়েছে, এটা বাউন্স ব্যাক করেছে। তো এই জন্য বলছি যে কখন যে কি আমি নিজেও মনে করেন যে বুঝে উঠতে পারছি না। তো মিস্টার খান, নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু নির্বাচন 12 তারিখে একটা ভালো নির্বাচন করবার জন্য যে কী ধরনের চ্যালেঞ্জ আপনি দেখতে পান, বা সেরকম নির্বাচন দেখেন কিনা? অনেকে আবার নির্বাচনও দেখেন না, সহিংসতা ইতিমধ্যেই আপনি একটা অনুষ্ঠানে বলছিলেন যে গত এই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কতজনের প্রাণ গেছে রাজনৈতিক বিবেচনা থেকে। না, সেটা তো গেছেই। একটা ব্যাপারটা হচ্ছে যে আজকের বাস্তবতায় জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটা নির্বাচন হওয়া দরকার। এই জন্য দরকার যে তাদের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, তো যে প্রত্যাশা ছিল পূরণ করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে নাই এবং অন্যান্য যে সমস্ত ভাবনা তাদের কাছে ছিল, তা জনগণ যেটা চাওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি। তো এখন একটা জনমনে ধারণা তৈরি হয়েছে যে এই ধরনের ইন্টিম গভর্নমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। ব্যবসায়ীরা মনে করছে তার ব্যবসার জন্য একটা পরিবেশ দরকার, সেই জন্য একটা রাজনৈতিক নির্বাচিত সরকার দরকার। সাধারণ মানুষ, মধ্যবিত্তরা মনে করছে তারা নিরাপত্তা পাচ্ছে না। মেয়েরা যারা আন্দোলনের রাজপথে অগ্রভাগে ছিল, পুরোভাগে ছিল, তারা এখন ঘর থেকে বেরোতে পারছে না। তারাও মনে করছে যে তাদের একটা পরিবেশ দরকার, সুস্থ স্থির পরিবেশ দরকার। তো এই জায়গাগুলো সামনে এসে গেছে, যে কারণে নির্বাচন সামগ্রিক মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে নির্বাচন চাই এবং একটা ভালো নির্বাচন। কিন্তু ভালো নির্বাচনের জন্য যে যে ফ্যাক্টরগুলো কাজ করা দরকার সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করছে না। যেমন খুনোখুনিটা বন্ধ করতে পারছে না, এবং এখানে এখন পর্যন্ত তো মব সংস্কৃতি, যেটা বহুল আলোচিত, এই শব্দ উচ্চারণ করা কঠিন, মানে আর কত করব। তো এই যে মব সংস্কৃতি একটা রয়ে গেছে, সেটাকেও সরকার সেটাকে দমন করতে পারছে না। কিংবা মানলাম যে তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, কিন্তু দমন তো করতে পারছে না। তো এই হচ্ছে বাস্তবতা। তাই এই বাস্তবতা তো যতটা ভালো নির্বাচন প্রত্যাশা করা যায় সেটা হওয়া কঠিন, কিন্তু তারপরেও যে প্রতিকূল অবস্থায়ও ভালো নির্বাচন হয় যদি জনগণ চায়, তো যদি সেই আকাঙ্ক্ষাটা তৈরি হয়। যেমন 70-এ তো পাকিস্তানি গভর্নমেন্ট অনেক রকম কারসাজি ছিল এবং পুলিশ প্রশাসন সব কিছুই মুসলিম লীগ, পিডিপি মানে এই পাকিস্তানপন্থীদের সঙ্গে ছিল, পুলিশ প্রশাসন সমস্ত রাষ্ট্রযন্ত্র ছিল। কিন্তু জন আকাঙ্ক্ষা এবং জোয়ার যেভাবে সৃষ্টি হলো, তারা সব নিউট্রাল হয়ে গেল এবং দেখা গেল যে নির্বাচনের সময় যে পুলিশ প্রশাসন আর কোনো পক্ষপাত করতে পারছে না, কেন জনজোয়ারের কাছে। তো এই ধরনের যদি রাজনৈতিক দলগুলো যদি সেইভাবে দায়িত্ব গ্রহণ করে এবং যদি তারা নির্বাচনী সেন্টারগুলোকে পাহারা দেয় এবং যে নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচন হবে, এখানে যদি তাদের মধ্যে এক ধরনের সম্প্রীতি নির্বাচনের প্রশ্ন হয়, তাহলে আমার মনে হয় যে এই অবস্থায়ও ভালো নির্বাচন হওয়া সম্ভব। তবে যে ভারে নির্বাচন হচ্ছে, খুনোখুনির ব্যাপারটা বোধ হয়
কিছু তো ঘটবে, সহিংসতাকে একেবারে বাদ দিতে পারবে না। তারপরে এই খুনের আর একটা কারণ আছে যে দলীয় ভিতর বিদ্রোহ। তো এই বিদ্রোহগুলো যেমন সে বিএনপি সবচেয়ে বড় দল, কিন্তু সবচেয়ে বড় বিদ্রোহ তার দলের ভিতরে রয়ে গেছে। এবং এখানে দল এখানে খুব স্ট্রিক্টলি তারা চেষ্টা করছে। তারপরে বোধহয় শতখানিক সিটে, আমি জানি না, এখন পর্যন্ত 1/3 সিটে বিদ্রোহীরা রয়ে গেছে। তো এইটাকে নিয়ন্ত্রণ করাটা ব্যাপার। আর একটা হচ্ছে যে জামাত এনসিপি ঐক্যের মধ্য দিয়ে সেখানেও কিন্তু একটা অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। ঠিক আছে, জামাত এবং ইসলামী দলগুলো একসঙ্গে নির্বাচন করতে পারত, কিন্তু সেটা না করে এনসিপি এবং অন্যান্যরা যুক্ত হওয়ার মধ্য দিয়ে, এবং সেখানে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে সমর্থন দিতে হবে, তাদের যে সিটগুলোকে সমঝোতা হয়েছে বাকি সিটে তারাই করবে। কিন্তু সেখানেও দেখা যাবে যে ভিন্ন খেলা অলরেডি শুরু হয়ে গেছে। এনসিপির ভিতরে ইন্টারনাল বিদ্রোহ শুরু হয়েছে এবং অনেকেই পদত্যাগ করেছেন, অনেকেই নিষ্ক্রিয় হয়েছেন, অনেকেই মুখ খুলছেন, টেলিভিশনে এসে মুখ খুলছেন কিংবা পত্রিকার পাতায় স্টেটমেন্ট দিয়েছেন। তো এই অবস্থাগুলো হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা, এটার একটা প্রতিফলন কিন্তু নির্বাচনে পড়তে পারে। তো তারপরেও যেটা হয় যে সবচেয়ে যদি জন আকাঙ্ক্ষার কাছে সবাই হয়তোবা যদি জন আকাঙ্ক্ষা যেটা সেটাকে ধারণ করে এবং রাজনৈতিক দলগুলো যদি যত দ্রুত এটা উপলব্ধি করতে পারে এবং ইলেকশন কমিশনকে যদি সক্রিয় ভূমিকায় তারা অবতীর্ণ হয়, যে তারা নিজস্ব জায়গা থেকে তারা যদি ডানে বাইরে না তাকায়, তাহলে একটা ভালো নির্বাচন তো হবে বলে আশা করি। কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে গেছে যে গণভোটটাকে যুক্ত করে দেওয়া হয়েছে এবং গণভোটেরও একটা পার্টি আছে, সেটা সরকার পার্টি। সরকার তো এই নির্বাচন আয়োজন করছে, কিন্তু তারা গণভোটের ভোটের পক্ষে প্রচারণাও চালাচ্ছে। হ্যাঁ, প্রচারণা চালাচ্ছে। এবং আজকে দেখলাম যে পত্রিকা আছে যে বাংলাদেশ ব্যাংক থেকে, তো ব্যাংকগুলোকেও এটাকে যুক্ত হওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তো এই যে বিষয়গুলো গণমাধ্যমগুলোকে রিকোয়েস্ট করা হয়েছে, গণমাধ্যমগুলোকে রিকোয়েস্ট করা হয়েছে, এইটা আমার কাছে এনজিওগুলোকে ডেকে বলা হয়েছে যেন গণভোটের এখানে তো এক ধরনের কনসেনসাস ছিল এবং নোট অফ ডিসেন্টও ছিল, দুটোই ছিল। মূলত যাগুলোকে কনসেনসাস ছিল, তারপরে নোট অফ ডিসেন্ট কিছু ছিল। তো রাজনৈতিক দলগুলোর কাছে এটা ছেড়ে দিলেই বোধহয় ভালো ছিল। তো সেখানে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তো এইটার ব্যাপারে আমার কাছে মনে হয়েছে ওটাতে একটা স্থায়ী বিতর্ক তৈরি হয়ে যেতে পারে। গণভোটটা একটা স্থায়ী বিতর্ক তৈরি হবে। তো এই জায়গাটা আগেও আছে, পরেও আছে। আগেও আছে বিতর্ক, হ্যাঁ, পরেও পরে চ্যালেঞ্জটা থাকবে। পরে তো এটা চ্যালেঞ্জটা হবে। যেমন ধরুন, আমি এটা এই আলোচনার খাতিরে বলছি যে বিএনপি নির্বাচিত হলো এবং ভোট জিতলো। তো বিএনপি তখন বলবে আমি তো ম্যান্ডেট নিয়ে আসছি, অতএব ভোটের সব কিছুতে আমি মানব না, আমি যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেটা বাস্তবায়ন করব। তখন তো একটা বিতর্ক শুরু হয়ে যায়। যেমন শেখ মুজিবুর রহমান ওই যে একটা এটার কি বলে একটা চুক্তিতে পাকিস্তান গভর্নমেন্টের একটা, আমি নামটা এই মুহূর্তে মনে আসছে না, যেটা হচ্ছে যে মানে পাকিস্তান বাংলাদেশ যে চুক্তি, সেটা না সেটা না, ওখানে নির্বাচনের ব্যাপারে একটা ছিল, এলএফও, যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, মানে এটা যারা মানবে না তো ইচ্ছে করলে প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট এটাকে বাতিল করে দিতে পারে ইত্যাদি। শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞাসা করলো, শেখ মুজিবুর রহমান বলল যে আমি যদি বিজয়ী হই, নির্বাচনে 2 দিন আগে বললেন আমি যদি বিজয়ী হই তাহলে ওটা ডাস্টবিনে ছুড়ে ফেলবো। তো এখন এই হলো ব্যাপারটা, ওই এলএফও আর কার্যকর থাকে নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে বিজয়ী দলের তো একটা শক্তি থাকে এবং সেই শক্তি বড় শক্তি। তো এখন এখানে একটা স্থায়ী বিতর্ক তৈরি হয়ে গেছে। তারপরেও নির্বাচনই তো সমাধান, নির্বাচনের বাইরে আমাদের সামনে আর কোনো সমাধান নাই। অতএব আমরা তো সব সরকার দেখেছি, সামরিক সরকার দেখেছি, অন্তর্বর্তী সরকারও দেখছি। অতএব নির্বাচিত সরকার, সেই সরকার মানে অনির্বাচিত ভালো সরকারের চেয়েও নির্বাচিত সরকার ভালো সরকার। এটা গণভোটের যে বিষয়টা আছে, যে একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সরকার হায়ের পক্ষে গেছেন, তাহলে সাধারণ মানুষের যে আপনার ইন্ডিপেন্ডেন্ট যে একটা সত্তা, আপনার আমরা যে বলি যে চিন্তার স্বাধীনতা, তাই না, আপনি সেখানে আপনি হস্তক্ষেপ করছেন, আপনি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কে করছে? রাষ্ট্র করছে, সরকার করছে। এটা তাহলে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেল এই একটা ইস্যুতে সরকার। হ্যাঁ, এখানে আপনার মনে করেন যেটা হচ্ছে যে সবাই আপনার এদেশে সংস্কার হোক, এটা সবাই চায়।
বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলোর জন্য তার নিশ্চয়ই ম্যান্ডেট আছে, কিন্তু সে আপনার করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে চ্যালেঞ্জটা হবে আপনার জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশন। নির্বাচিত সংসদের কোনো সদস্য যদি বলেন যে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, খর্ব হয়েছে, এটা যদি ইমপ্লিমেন্ট হয়, গণভোট দেওয়ার ক্ষমতা প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্ট সদস্যদের। আমাদের যে বিদ্যমান সংবিধান আছে তাতে বিদ্যমান সংবিধানের গণভোটের বিধানই নাই। গণভোটের আপনার যে 15th অ্যামেন্ডমেন্ট, 13th অ্যামেন্ডমেন্ট, এগুলোতে কিন্তু আবার এগুলি ফেরত আসছে। সেদিক থেকে আপনার বলবেন যে যেটা তো আগে পার্লামেন্টের সংসদে সিদ্ধান্তের pass পরে করতে হবে, তারপরে তাই না? পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার অনেকগুলো পরিবর্তন করতে হলে আপনার যেমন 2/3 মেজরিটি দিয়ে করতে হবে, তাই না? কিছু আছে আপনি মনে করেন যে সিঙ্গেল মেজরিটিতে, কিছু আছে 2/3 মেজরিটিতে। যেগুলি 2/3 মেজরিটি তারপরে আবার সেটা গণভোটে যেতে হয়। তার মানে আগে পার্লামেন্টে বিলটা এই হতে হয়, তারপরে গণভোট যাবে। তাহলে এখন হবে আপনার গাড়ির আগে ঘোড়া, ঘোড়ার আগে গাড়ি না গাড়ির আগে ঘোড়া। তাই না? এই একটা আপনার লিগ্যাল আমি মনে করি যে এই ব্যাটল হওয়ার একটা সুযোগ থেকে যাবে। সে জায়গাতে তখন আপনি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আপনি দায়ী করতে পারবেন না, সেটা আদালতের বিচার্য বিষয়, আদালত কোনভাবে দেখবেন সেটা একটা বিষয় আছে। কিন্তু দ্বিতীয় কথা, যে কথাটা আমি কি বলতে পারবো যারা আপনাকে হাতে দিতে হবে বা আপনাকে নাতে দিতে হবে, এই কথাটা তো আমি কাউকে ফোর্স করতে পারবো না, ইম্পোজ করতে পারবো না। ব্যক্তি হিসেবে আমি কাউকে আপনার অনুরোধ করতে পারি, কিন্তু এটা রাষ্ট্র বা সরকারের না, এই বিষয়টা। এখন আমাকে আজকে একজন জিজ্ঞেস করেছে যে বিএনপির অবস্থানটা কি। আমি বলেছি যে বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাস করে যে আপনি যেটা ভালো মনে করেন এটা আপনার চয়েস, আপনি চিন্তা করেন। এটা আমার বক্তব্য। আমি আমার দলের এখনো কিন্তু আমি এই স্পিরিটটা কিন্তু আমি বুঝি। আমি আগেই কিন্তু বলেছিলাম যে এই হা না ভোটের বিধান, এই বিষয়টা গণভোট যদি নাও থাকতো তাতেও কিন্তু বিএনপি জাতির প্রতি কমিটেড। কারণ এর বেশিরভাগটাই আপনার এই 31 দফার মধ্য থেকেই আমি মনে করি যে আছে। কিছুটা মনে করেন যে এদিক ওদিক 18, 20, 19, 20 এটা হতেই পারে। কিছু কিছু ক্ষেত্রে একেবারে মনে করেন যে অমিল থাকতেই পারে, কিন্তু তার সংখ্যা তো খুব বেশি না। তো সেদিক থেকে সাইদ ভাই যেটা বললেন যে না আমি জিতেছি, এদিকে হা নাতে হা জয়যুক্ত হয়েছে, কিন্তু পার্লামেন্টে গিয়ে রাজনৈতিক দলের সরকার আউটরাইট রিজেক্ট করার মতো অবস্থান আগামীতে আমি মনে করি না থাকা উচিত। কারণ জনগণ সেটা কিন্তু ভিন্নভাবে নেবে। সে যদি তার মত প্রকাশ, আমরা যেটা বলি যে স্বাধীন নির্বাচন কমিশন বলি, আমরা পুলিশ প্রশাসন বলি, জনপ্রশাসন বলি, এগুলো যদি শক্তিশালী হয়ে যায়, নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল যদি বেড়ে যায়, না এখন তো রিজেক্ট আমরা না করতে পারলেও ঝুলিয়ে দিতে পারে। সেটা বাংলাদেশে তো ঝুলিয়ে দেয়। না না সেটা চলে যায়, কিন্তু ওই যে বললাম যে আপনি যদি ফেয়ার ইলেকশন যদি করাতে পারেন, মানুষ যদি ফ্রিলি ভোট দিতে পারেন, সেটা হচ্ছে এবার হবে মানে এটা কি কি দেখছেন? কিছুটা মানে হলেও অনেকে বলে যে এমনিতেই তো আপনি 30% বা 20%, ইভেন 10% হলে সেটা অনেক বড় তাদেরকে তো আপনি নির্বাচনের বাইরেই রাখছেন। তারা ভোট কেন্দ্রে আদৌ সাহস করে যাবে কিনা, মাইনরিটিরা কি করবে, এগুলো তো অনেক ইস্যু আছে, নিরাপত্তার এটা তো সংকট। এক একটা সময় এক একটা পরিবেশ, আমরা বলি না যে ডক্ট্রিন অফ নেসেসিটি, তাই না? আপনি যদি মনে করেন যে এটা মানে ক্ষত ঘা শুকায়নি, আপনি তখনই যদি এনে মনে করেন যে সামনে হাজির করে দেন। আমি নিজে বলেছিলাম মানুষ সিদ্ধান্ত নেবে, আপনি না, সিদ্ধান্ত সেটা নেবেন। অফকোর্স এটা আমি নিজেও এটা বলেছি, আমি অনেক আগেই বলেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবার আগেও মনে করেন আমি এই কথা, নিষিদ্ধ মানে তাদের কর্মকাণ্ড স্থগিতের অনেক আগে আমি এই কথাটা বলেছিলাম যে এটা আপনার দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ যদি নির্বাচন করে তো তাকে জনগণ প্রত্যাখ্যান করবে না গ্রহণ করবে, সেটা জনগণের আপনার একটা এই আছে। তো ওইভাবে মনে করেন যে রাজনৈতিক দল আপনার এই যে অর্ডার দিয়ে বন্ধ করা বা এই করা, মানে আমি নিজে এটা 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 আমি মনে করি অগণতান্ত্রিক। আপনি বিচার করবেন, দলের বিচার করতে পারেন, ব্যক্তির বিচার করতে পারেন, অপরাধের মাত্রা অনুযায়ী আপনি বিচারের প্রায়োরিটিটা দেবেন, তাই না? এবং ব্যক্তি বিশেষ মনে করেন যে যারা আয়ারকিতে থাকে টিয়ার অনুযায়ী আপনি সেই বিচারটা আনবেন। তো সেই জায়গাতে দেখা গেছে যে আপনি সেই বিচার করলে তো অনেকে এমনিতেই, যদি সঠিক সুষ্ঠু বিচার হয়, অন্যায় তো হয়েছে বিগত 15-16 বছরে তো হয়েছে, তো রাজনৈতিক দমন পীড়ন হত্যাকাণ্ড, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আপনার
শত শত মানুষ নিহত হয়েছেন, ছাত্র জনতা প্রাণ দিয়েছে, এগুলোর তো বিচার হবে। তো সেগুলো যে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যদি হয়, তাহলে মনে করেন যে ব্যক্তিত্ব বেশিরভাগ আওয়ামী লীগ নেতাই মনে করেন আপনার এমনিতে বাদ হয়ে যায়। না, সেটা তো আপত্তি কিন্তু করছে না। একটা বড় জনগোষ্ঠী, বৃহত্তর জনগোষ্ঠী, আমি আওয়ামী লীগের কথা বাদ দিচ্ছি। বিচারের কিন্তু ব্যক্তির বিচারে কেউ আপত্তি করছে না না, কিন্তু। করছে না। আপনার সে জায়গাতে আপনার ব্যক্তির বিচারের ক্ষেত্রে গিয়ে পরবর্তীতে দেখা গেছে যে দলেরও বিচার করা যায়, যায়, কিন্তু আপনি তো দলেরও বিচার করছেন না। না। না, দলকে তো নিষিদ্ধ করেনি, কর্মকাণ্ড স্থগিত করেছেন। মানে এটা কোনটা হলো? ওই পাতা যদি আপনার ডাঙায় পড়ে তখন হয় বাঘ, পানিতে পড়লে কুমির। এখন অবস্থা হয়ে গেছে এটা স্থগিত হয়েছে। এটা কি হয়েছে মাঝখানে, পানি এবং ডাঙ্গার মাঝখানে আছে। আওয়ামী লীগের অবস্থাটা এখন সেরকম হয়েছে। যাই হোক, যে আপনাকে তো জনগণের ইচ্ছার প্রতিফলনটা তো দেখাতে হবে। যেমন অন্তর্বর্তী সরকার যেটা আমাদের এখন আছে, এটা তো আমাদের সংবিধানের কোথাও নেই। তো তারপরেও তো সেটা মনে করেন যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে এটাকে আপনার এখন এটা বৈধ হিসেবে এবং সেভাবে কিন্তু চলছে। মিস্টার আবু সাইদ খান। আচ্ছা, একটা হচ্ছে যে বিপ্লবী সরকার এসে তারা কতগুলা ফরমান জারি করতে পারত, কিংবা সামরিক সরকার ওইটা পারে। কিন্তু যখন কোনো সরকার এসে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি সংবিধান অনুসারে চলবো, সংবিধানের বিধি মেনে চলবো, তাহলে তাকে সংবিধান মানতে হবে। এবং সেই হিসাবে যদি আমরা বিবেচনা করি যে একটা দল, আওয়ামী লীগ হোক কিংবা ভবিষ্যতে যে কোনো দল হোক, সেটাকে নিষিদ্ধ হওয়া, কার্যক্রম নিষিদ্ধ করা, দুটো রাস্তা আছে। একটা হলো জনগণ তাদেরকে রিজেক্ট করলো, সেটা, এবং সেটা রিজেক্ট নির্বাচনের মধ্য দিয়ে করতে হবে, এক। আর দুই নম্বর হচ্ছে আদালত তাদেরকে নিষিদ্ধ করলো, সেটাও হতে পারে। তো কেবলমাত্র প্রশাসনিক নির্দেশে কাউকে কারো কার্যক্রম স্থগিত করা, নিষিদ্ধ করা, এটা বোধহয় বিধিসম্মত না, তাতে কোনো লাভ হয় না। বরং যেটা আমরা দেখেছি যে জামাতকে এই ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে জামাত একটা আপার হ্যান্ড পেয়ে গেছে, তো জামাতের জন্য লাভবান হয়েছে। তো এই জায়গাটা আমার মনে হয় রাজনৈতিক বিবেচনাও তো এইভাবে নিষিদ্ধ করাটা ঠিক না, বরং সেখানে তাদেরকে আদালতের পর ছেড়ে দিতে পারত আজকের বাস্তবতায়। আর একটা হচ্ছে যে আমি যুক্তির খাতিরে, এর আগেও আমি এখানে বলেছি, যুক্তির খাতিরে ধরে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো, তারা মাঠেই নামতে পারতো না। তারা যে তাদের নেতারা সব জেলে আছে, হ্যাঁ, মামলা আছে, এবং তাদের সেই ক্রেডিবিলিটি নাই। অতএব এই নির্বাচনের মধ্য দিয়ে তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেত। যেমনই করে 54 নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগ, হ্যাঁ, মুসলিম লীগ হারিয়ে গেছে, কিংবা 70 নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানপন্থী দলগুলো হারিয়ে গেছে, তারা মানে একেবারে মার্জিনালাইজড হয়ে গেছে। তো আমার কাছেও মনে হয়, যদি এটা আমি যুক্তির খাতিরে বলছি, যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও তাদের কিছু করার ছিল না। কেননা সে হাতি একবার যদি পড়ে যায়, সে আর উঠে দাঁড়াতে পারে না। তো এইটা হচ্ছে রিয়েলিটি। তো এই রিয়েলিটির পর দাঁড়িয়ে এখানে যেটা করা হয়েছে, তাদেরকে মামলাগুলোকে কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যায়, যারা অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই অপরাধের বিষয়টাই অধিক মনোযোগ দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আরেকটা বিষয়, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো তো অনিশ্চয়তা, মানে আওয়ামী লীগের দিক থেকে অনেকে মনে করেন এক ধরনের থ্রেট থাকুক, যেই মাত্রারই থাকুক, জামাত এক ধরনের শেষ পর্যন্ত কী করবে। কেউ কেউ তো এই করিডোরি আলোচনাও আছে যে শেষ পর্যন্ত তারা এখন যে কথাবার্তা বলছে তাতে মিত্রদের সহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে একটা জটিলতা তারা তৈরি করে কিনা। ওদিকে ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন, সেটা ক্রমাগত নানা রকমের উস্কানি, দুদিক থেকেই চেষ্টা আছে যে একটা পরিস্থিতিকে ঘোলাটে কীভাবে করা যায়। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, জামাত তো যেগুলো বলছে যে তাদের পক্ষ থেকে এখনই নির্বাচন কেমন হবে ইত্যাদি, এইসব ব্যাপারগুলোর তো দিয়ে আমার মনে হয় যে একটু গ্রাউন্ড তৈরি করার হচ্ছে কিনা, তো এই ব্যাপারটা একটা ভাবতে পারে। আর একটা হচ্ছে যে যেটা রিয়েলিটি, আমরা ভারত বিরোধী বক্তব্য দিয়ে ইত্যাদি দিয়ে এক ধরনের বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু আজকে রাজনৈতিকভাবে তো এটি ঠিক না। আর একটা হচ্ছে যে ঠিক আছে, ভারতের যারা ক্ষমতায় রয়েছে এক ধরনের অতি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় রয়ে গেছে, এবং যারা নিজেরাও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করছে, এবং ভারতের জনগণের মধ্যে বিভাজন রেখা যারা টানছে, এগুলো সবই ঠিক আছে। কিন্তু ভারত তো সেখানে 150 কোটি মানুষের বসবাস, তাদের সঙ্গে তো আমাদের সাংস্কৃতিক বিভিন্ন রকম যোগাযোগ আছে, তাদের সঙ্গে বাণিজ্যিক, চিকিৎসা, শিক্ষা, বিভিন্ন রকম বিষয়গুলো আছে। সেই জায়গা থেকে পরিস্থিতিকে মানে
পারস্পরিক পরিস্থিতিকে উন্নয়নের জন্য আমার মনে হয় উভয়ের পক্ষ থেকে ভারতের নেতৃত্ব এবং জনগণেরও দাবি তোলা উচিত। ভারতের পত্রিকাগুলো যে ভূমিকা পালন করেছে জঘন্য ভূমিকা, তারা মোদী সরকারের মানে গদি সাংবাদিকতা যারা করে তারা যেভাবে ভূমিকা পালন করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক ঘটনা তো আছে, এটা আমাদের জন্য লজ্জা, কিন্তু তারা তিলকে তাল করেছে, এগুলো তারা দেখেছে। আমরা খুব লজ্জিত হই যখন যে দীপু দাস নিহত হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে, এটা কিন্তু শেখ হাসিনার আমলেও কিন্তু এরকম ঘটনা ঘটছে। তখন ভারত সরকার বলছে যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার যথেষ্ট তার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তো এবার পদক্ষেপ গ্রহণ করার পরেও তারা বলছে যে না, তারা এইটাকে ব্যবহার করছে, এবং এইটা যে তারা যে বিহার এবং পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে যে এটা করছে, এটা কিন্তু স্পষ্ট, এটা রাজনৈতিকভাবে ব্যবহার করছে। কিন্তু আমরা আমাদের দেশের অবস্থান থেকে আমরা কি বক্তব্য দিব? আমরা এই সময় শেখ হাসিনার শাসন আমলে আমরা আশ্চর্য হতাম যে তারা মার্কিনের বিরুদ্ধে যেসব বক্তব্য দেওয়া হতো, মনে হতো যে এটার জন্য একটা মানে তুড়ি মারলে বোধহয় ইসে তাদেরকে ফেলে দেওয়া যাবে, কিংবা মার্কিনদেরকে এখান থেকে দেশ ছাড়া করে দেওয়া যাবে, পৃথিবী ছাড়া করে দেওয়া যাবে, এরকম একটা ব্যাপার মনে হতো। কিন্তু তারা কিন্তু মার্কিন প্রশাসন সম্পর্কে এই ধরনের কথা বলছে। আজকেও আমাদেরকে ভারত প্রতিবেশী রাষ্ট্র, তার সম্পর্কে কতটুকু কথা বলা উচিত এবং কি বলা উচিত, তো সেটা আমার কাছে মনে হয় রাজনীতির বিশেষ করে নেতৃত্বের পর্যায়ে, নিচের দিকে জনগণ ফেসবুকে অনেক কিছু লিখতে পারে, বলতে পারে, তো সব কিছুই হতে পারে, কিন্তু রাজনীতিক নেতৃত্বের পর্যায়ে আমার মনে হয় সেটা সেই ব্যাপারগুলোকে তো যথেষ্ট মানে ভেবেচিন্তে কথা বলা উচিত বলে আমি মনে করি। আলটিমেটলি আমাদের সবারই স্বার্থে এখানে এই উপমহাদেশের তো একটা, এই উপমহাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা সংহতি ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো দেশ আগাবে না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে সার্ককে আবার পুনর্জীবিত করতে হবে, তো এটা খুব ভালো প্রস্তাব, এবং আমার মনে হয় সার্ককে পুনর্জীবিত করতে হবে, এবং সার্ক মানে তো তার বড় পার্টনার হচ্ছে ভারত, অতএব ভারতের সঙ্গে কিংবা শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ করে তার হবে না, সবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়েই সার্ককে পুনর্জীবিত করা সম্ভব। বেশ অসীম, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই মানে আমি মনে করি যে সবসময় উচিত, কিন্তু কথাটা হচ্ছে যে আপনার সেটা বন্ধুত্ব কখনো আপনার স্বার্থ দিয়ে হয় না, না না, এখানে আপনি মনে করেন যে আপনি প্রভাব আপনার ডমিনেন্সটা দেখাবেন, এটা মানে অ্যাকসেপ্টেবল না, অন্তত বাংলাদেশের নাগরিকদের জনগণের কাছে এটা। তো সেদিক থেকে যে সম্পর্কটা তো মনে করেন যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, আর রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যখন সম্পর্কটা ভালো থাকে তখন দেখা গেছে যে দুদেশের জনগণের মধ্যেও একটা সম্প্রীতি তৈরি হয়। যেমন সাঈদ ভাই যে কথাটা বললেন যে ওখানকার পত্রপত্রিকা সাংবাদিকরা বাংলাদেশে কোনো কিছু একটা ঘটনা ঘটলে এমনভাবে আপনার বিকৃত করে এবং ফুলিয়ে ফাঁপিয়ে যে ধরনের আপনার মেলাইন করে আমাদের দেশকে যে রিপোর্ট করা হয় বা সরকারকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়, এটা আপনার যে সংস্কৃতির যেটা আপনার জিওপলিটিক্যাল যে কালচারটা মনে করেন যে আগামী বিশ্ব ব্যবস্থায় যে জায়গাতে যাবে তার জন্য আপনার উপযোগী মানে পরিবেশ আসবে বলে আমি মনে করি না। রেসিপ্রোকাল সম্পর্ক হতে হবে। আপনি মনে করেন যে বলে না যে টিট ফর ট্যাট, এ ধরনের একটা অবস্থা। ভারতের ওই ক্ষমতার ভারসাম্যের কথা যদি বলি তাহলে তো মনে করেন যে সবচেয়ে বেশি শক্তিশালী দেশ তারা। সার্ক তো মনে করেন যে আগেও ছিল, ওটা তো মনে করেন যে ভারতের কারণেই দেখা গেছে অনেকটা ডিফিউজ হয়ে গেছে এই বিষয়টা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আধুনিক বিশ্ব ব্যবস্থায় আপনার এই অ্যাসোসিয়েশন আবার দরকার, যে সবার মধ্যে সে ধরনের একটা সম্প্রীতিবোধ তৈরি হবে। কিন্তু নিজে থেকে যদি আপনি অতিরিক্ত সুযোগ সুবিধা লাভ করতে চান, যেমন বাণিজ্যিক ইমব্যালেন্স যেটা আছে, ট্রেড ইমব্যালেন্স যেটা আছে, সে করিডোরের কথা বলেন, এই যে পানির হিস্যার কথা বলেন, খরা মৌসুমে আপনি বাঁধ দিয়ে পানি আটকে রেখে দেবেন, আবার বর্ষা মৌসুমে আপনি বাঁধ ছেড়ে দিয়ে আমার অঞ্চলগুলোকে প্লাবিত করে দেবেন, এই ধরনের আচরণটা কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর উপরে করতে পারে না। সেরকম যদি হয় তাহলে সম্পর্কটা, এবং এই যে আমার দলের কথাই বলি, আমার দলের নেতা জনাব আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন এটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। ভারত
বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি ধরনের আচরণ করছেন তার উপরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনুযায়ী। এটা আমার আপনার কারো একক বিষয় না। তবে রাষ্ট্র হিসেবে যে বিষয়টা, সেই জায়গাটাতে হবে আপনার পারস্পরিক সমঝোতা, সৌহার্দ্য, সম্প্রীতি। আমাদের প্রয়াত ম্যাডাম বেগম খালেদা জিয়া ম্যাডাম বলেছিলেন যে বিদেশে বন্ধু থাকবে, প্রভু না। তো ভারতকেই এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত। এটা তাদেরকেই আপনার আগের যে অবস্থানটা ছিল তাদেরকে সে অবস্থান থেকে শিফট করতে হবে, কারণ এখন সে অবস্থান নেই। আগের যে নতজানু পররাষ্ট্রনীতির কথা বলেন কিংবা ক্ষমতায় টিকে থাকার জন্য, যেমন বাংলাদেশের জনগণ জানে যে এই যে ফেসিস্ট আওয়ামী লীগ যে এত বছর ক্ষমতায় ছিল সেটার পেছনে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করেছে কিন্তু ভারত। তো এই দিক থেকেই আমরা মনে করি যে ভারত সরকার তাদেরকেই উপায় বের করতে হবে যে সম্পর্ক কিভাবে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জনগণের সঙ্গে উন্নয়ন করা যায়, সম্পর্কের উন্নয়ন করা যায়। যে তিক্ত কয়েকটা মানে 2 দশক বলা চলে যে তিক্ততম একটা অবস্থার মধ্যে জনগণের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে সেটা তো মনে করেন যে রাষ্ট্র যারা পরিচালনা করেছে এখানে তাদের সঙ্গে তারা তাদের ব্লেসিংসে ছিল, খুব স্বাভাবিক কারণে তাদের গুড বুকে আছে, সব কিছু দিয়ে থুয়ে এখন সে কারণে ওখানে আদর আপ্যায়নে আছেন ওনারা সবাই। তো এই অবস্থার শেষটা হওয়া উচিত, এটা আমি মনে করি। সো ফাইনাল রাউন্ড, মিস্টার আবু সাইদ খান, ক্লোজিং রিমার্কস। না, আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো আমরা এখন ঘটনা হচ্ছে যে আমাদের জনগণ, আমরা ছোট রাষ্ট্র, আমাদের ভূমিকাটা হতে হবে যে ভারত তার দেশে কি করছে এবং সেগুলো আমরা হ্যাঁ প্রতিবাদ করতে পারি, ঘৃণা করতে পারি, কিন্তু আমরা আমাদের দেশে শান্তি সম্প্রীতি বজায় রাখব। আমরা আমাদের দেশে যেটা হচ্ছে যে আমাদের দেশে তো এক ধরনের যে জনসংহতি, যেটা সারা দেশে যে জনগণের মধ্যে সে সংহতির ভিতর বহুত ভেদরেখা তৈরি হয়ে আছে। যেমন এখানে হিন্দু মুসলমানের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে আছে। এখানে যারা পার্বত্য চট্টগ্রামে যারা বাস করে তাদের ভিতর এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। তা আমরা যারা দেখি যে প্রান্তিক জনগোষ্ঠী যারা দলিত তাদের মধ্যে রয়ে গেছে এখানে, তো এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের মধ্যেও সেখানে আহমদিয়া এবং হানাফি এদের দ্বন্দ্ব আছে। এখানে মাজার দরগার ওপর যেভাবে নির্মমভাবে হামলা হচ্ছে, তো এইটা আমরা বাউল এবং বয়াতি ফকিরদের পর হামলা, তো মানে তাদের পর তো নির্যাতনের উৎসব চলছে, রীতিমতো উৎসব চলছে, লাশ তুলে এনে পুড়িয়ে ফেলা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো রয়ে গেছে। এখানে সম্প্রীতিটা দরকার এবং এখানে হিন্দু মুসলমানের সম্প্রীতি, বাঙালি আদিবাসী তারা সংখ্যায় যত কমই হোক তাদের মধ্যে সম্প্রীতি এবং মানুষে মানুষে এই সম্প্রীতির জায়গাটা দরকার। এবং জাতীয় উন্নয়নের ক্ষেত্রে এই সম্প্রীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিল্ডিংয়ের যদি 2-3টে ইটও যদি কোথা থেকে খুলে নেওয়া যায় তাহলে বিল্ডিংটা দুর্বল হয়ে পড়ে। তো আমার কাছে মনে হয় যে একটা সৌধ নির্মাণের ক্ষেত্রে যেমনই করে প্রতিটা ইটের যেমন ভূমিকা আছে, ঠিক একটা জাতি বিনির্মাণে প্রত্যেকটা জনগোষ্ঠীর ভূমিকা আছে। তো এই জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বন্ধনটা দরকার এবং সেই সঙ্গে আমাদেরকে রাষ্ট্র হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার দরকার। আমরা আমাদের পররাষ্ট্রনীতিতে যেটা রয়েছে এবং এই পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য কিন্তু কোনো সরকারই চেঞ্জ করে নেই, 54 বছরে একই প্রতিপাদ্য রয়েছে, সেটা হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। তবে হ্যাঁ, আমরা মনে করি বোঝাপড়া করতে হবে। শেখ হাসিনা শাসনামলের সবচেয়ে তৈরিটা হলো ভারতের সঙ্গে বন্ধুত্বের কোনো আপত্তি ছিল না, কিন্তু ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল, বোঝাপড়া করতে চায়নি। এমনকি তাদেরকে করিডোর সব কিছু দিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা যেটা আমাদের প্রাপ্ত ছিল তিস্তা চুক্তি সেটা স্বাক্ষর করতে পারে নাই। কিংবা অন্য 54টা নদী, আসলে তো 54টা নদী না, নদী হচ্ছে আন্তর্জাতিক নদীর সংখ্যা 100-র উপরে, 130টার মতো আন্তর্জাতিক নদী। কেন যে কিভাবে আমলাতন্ত্রের কোন খোঁচা এটাকে 54 লেখা হয়েছে এটা জানি না, কিন্তু গবেষকরা এখন দেখাচ্ছে বাংলাদেশ এবং ভারতকে মানে দুটেই ক্রস করেছে এমন নদীর সংখ্যা 130-এর মতো। তো সেখানে চুক্তিগুলা হওয়া দরকার।
অতএব আমার মনে হয় যে আমাদের নিজেদের সম্প্রীতি দরকার, সংহতি দরকার। জাতীয় সংহতির মধ্য দিয়েই আমরা এখানে আঞ্চলিক সংহতি গড়ে তোলা দরকার, এবং তার মধ্য দিয়েই রাষ্ট্রের উন্নয়ন এবং এই এলাকার উন্নয়ন, এই অঞ্চলের উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি। বেস্ট অসীম। আমি তো সাহিত্য খুব সুন্দর করে উপস্থাপন বক্তব্য দিয়েছেন, যে কথাগুলো বলেছেন এগুলি বোধহয় আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই কিন্তু এ ধরনের প্রত্যাশা। মাঝখান থেকে যেটা হয় যে এক মন দুধের মধ্যে এক ফোঁটা চানাই যথেষ্ট, আপনার সমস্তটাই নষ্ট করে। ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আমরা পশুর থেকে অনেক সময় বেশি অধম হয়ে যাই। পশুকে অধম বলাও উচিত না আমার মনে হয়, আমি যেটা বললাম আমি দুঃখিত, কিন্তু মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব, তো সেই হিসেবে তো মানুষকে উত্তমটা থাকাটাই উচিত। আমাদের মধ্যে সহনশীলতা বলেন, দায়িত্ববোধের কথা বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই বিষয়গুলো যদি কাজ না করে তাহলে এই যে কনফ্লিক্টগুলোর কথা বললেন, কালচারাল কনফ্লিক্টের কথা বলেন, এই যে বাউলদের উপর আক্রমণ বলেন, উদীচী, তারপরে আপনার এই কয়দিন আগেও আপনার যে কোনো একটা রাজনৈতিক ইস্যু হয়, দেখা গেছে যে আপনার এই কালচারাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তাদের উপর আপনার ক্ষোভ ঝাড়া হয়, এ ধরনের এই আছে। রিলিজিয়াস কনফ্লিক্ট এটা সব সময় আছে, কিন্তু সব জায়গাতে আছে। ইভেন অ্যাংলিকান চার্চ বলেন, রোমান ক্যাথলিক চার্চ বলেন, আর তারপরে জিউসদের সিনাগগ, এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের একই ধর্মের মধ্যে বিভিন্ন আপনার কাস্ট থেকে থাকে, আপনার যে সমস্ত যেটা বলি আমরা জাতি, উপজাতি, যে ধরনের বিষয়গুলো আছে, জায়গা জমি নিয়ে বিরোধ, সেটাকে কাজে লাগায় হিন্দু মুসলমান, মানে সাম্প্রদায়িক কোনো একটা দাঙ্গা বা কোনো একটা ঘটনা। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের এখানে ঘটে। একই ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে থাকে পাশাপাশি, দেখা গেছে যে বনিবনা হচ্ছে না, যখনই সুযোগ পেল তখন দেখা গেল তার নামে, প্রতিবেশীর নামে একটা মামলা ঠুকে দিল। এই যে অবস্থাটা, এটা ধর্ম অবমাননা। হ্যাঁ, আপনার হচ্ছে তো, এটাই হচ্ছে তো, এরকম হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ময়মনসিং কোন দিকে একজন হিন্দু যুবককে মেরে তারপরে ঝুলিয়ে পুড়িয়ে মারলো, কি পরিমাণ বিভৎস। আর সবচেয়ে বড় এইটা, মানবতাবোধটা কিন্তু আমাদের মধ্যে থেকে উঠে গেছে, কিন্তু মানবিক মূল্যবোধটা হারিয়ে গেছে আওয়ামী লীগের গত 15-16 বছরে। পুড়িয়ে যখন আপনি দেয়া হচ্ছে, কোনো মানুষ কিন্তু এগিয়ে আসেনি, তার প্রাণ নাই, সে প্রাণহীন জড়বস্তু, কিন্তু এই যে বিভৎস চিত্রটা চিত্রায়িত হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে, সেটা কিন্তু কেউ দেখতে আসেনি। সিলেটের 10-11 বছরের একটা বাচ্চাকে রড দিয়ে খুঁচিয়ে আপনার এই করা হচ্ছিল, সবাই আপনার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে লাইভ দেখাচ্ছিল, কিন্তু আপনার ফোনটা রেখে পুলিশকে খবর দেওয়া কিংবা ওই বাচ্চাটাকে যে সে কি যেন একটা চুরি করেছে। তা আমাদের মনে করেন যে মানবতাবোধ কোথায়, আমাদের মানবিক মূল্যবোধটা পর্যন্ত হারিয়ে গেছে। সেটা ফেরত আসতে হবে। সেটা যদি না হয়, সেটা আসার জন্য কি দরকার, যারা আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবেন, এই কালচার অফ ইম্পিউনিটি, এটাকে এদেশ থেকে মনে করেন যে একেবারে সমূলে উৎপাদন করতে হবে। আপনাকে আইনের শাসন নিশ্চিত করতে হবে, সুশাসন যখন থাকবে, প্রতিষ্ঠানগুলো যখন ভালোভাবে কাজ করবে, যে অপরাধী যেই হোক, যেই দলেরই হোক না কেন, তাকে যদি সঙ্গে সঙ্গে ধরতে না পারে, আমাদের দেশের পুলিশ অনেক স্মার্ট, কিন্তু আমি দেখেছি আপনার চাইলে তারা একদিনের মধ্যেই মনে করেন 5 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যেও দেখা গেছে যে পারে, সম্ভব এই সমস্ত অপকর্ম যারা করে। তাহলে ডেটারেন্ট হিসেবে এই সমস্ত যে প্রিভেন্টিভ মেজার আছে, প্রিকশনারি অনেক মেজার আছে, আন্তরিকতা যদি থাকে, তাহলে একটা সরকার জনগণকে ঐক্যবদ্ধ করে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যে কোনো কমব্যাট করার মতো অবস্থান এদেশের মানুষের আছে। এই ঐতিহ্য আমাদের এই অঞ্চলের আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আবু সাইদ খান এবং ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। মানুষের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বা প্রত্যাশা এবং শঙ্কার জায়গা শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা সংকটটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা এবং নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। তবে বাংলাদেশের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কোনো বিকল্প নেই, এবং অবশ্যই
নির্বাচনটা যেন প্রশ্নমুক্ত হয়, সেটাও ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তাদের জন্য জরুরি। একই সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কী হওয়া উচিত, রাজনৈতিক দলগুলো সম্পর্কে সিদ্ধান্ত মানুষ নেবে না, নির্বাহী আদেশ হবে, সেই সব বিষয়ে আমার অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেছেন। সো আমরা গণতান্ত্রিক ধ্যান ধারণা কতখানি চর্চা করছি সেটাই আসলে মুখ্য বিষয়, এবং সেই দিকেই আমাদের লক্ষ্যটা হওয়া উচিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।